ঝাল খেয়ে খেয়েই ঝগড়াটে মহিলা হয়েছ। মধু খেলে তো মুখে একটু মিঠা ভাব থাকতো। লিলি খেতে খেতে ব্যস্ত। আশরাফের কথা কানে তোলেনি। জোর বাছা বেঁচে গেল আশরাফ, নয়তো এখান থেকেও খারাপ শব্দটা বেছে বেছে মুখস্থ করে নিত। সে কাঁচামরিচ খাইয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। তাদের বাড়িতে এসেছে থেকে এই লিলি নামক মহিলাকে তার খাইয়ে দিতে হয়, কি এক যন্ত্রণা। মনিব জ্বালায়, এখন মনিবের ছানাপোনাও জ্বালায়। দুটোর একটা কেউ সে সহ্য করতে পারে না। ড্রয়িং রুম ছাড়তে যাবে তখনই কানে আসে আবার সেই তীক্ষ্ণ কণ্ঠে বেয়াদব মহিলার কণ্ঠ। ঝগড়ুটে ঝগড়ুটে মামা মামা ঝগড়ুটে। আশরাফ ফুঁসে উঠে রোষাগ্নি দৃষ্টি নিক্ষেপ করে লিলির দিকে। লিলি সে নির্বিকার চঞ্চল দেহে ছটফট করছে আর বলছে মামা ঝগুটে। সে ধূপধাপ পা ফেলে নিচের ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকতেই কাউকে নজরে আসলো না। সে তাড়াতাড়ি করে ঘুমানোর জন্যে ফ্রেশ হয়ে নেয়। মুখ মুছতে মুছতে সে এদিক ওদিক চোখ বুলালো। গেল কোথায়? খাবার খেয়েই তো ঘরে এসেছিল। বলতে বলতেই নজর আটকে বারান্দায় সুসজ্জিত সবুজ গাছগুলোর মাঝে কাঁঠালি চাপার ন্যায় ফুটে ওঠা এক রমণীর। পা দুটো স্থির থাকতে পারে না। সুরসুর করে বারান্দায় চলে গেল সে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আকাশ দেখছে। আশরাফ আপাদমস্তক দেখে নিয়ে ভ্রুকুটি এক করে বিড়বিড় করে বলল, মরা শখ জেগেছে নাকি? কারো উপস্থিতি টের পেয়ে মৃন্ময়ী ত্রস্ত পায়ে ঘরে ঢুকে এলো। আশরাফ লাইট অফ করে মাত্র বিছানায় শুয়েছে। খানিক বিরাগ ভাজন হয় ছোট হৃদয়টিতে। একটিবার দেখলও না তাকে, অথচ এর কারণেই তাকে একদিন পা টিপিয়েছিল। সে সাজগোজ খুলল না, বরং ঝঞ্ঝাটপূর্ণ আভূষণ নিয়েই বিছানায় শুয়ে পড়ল। তবে নিচের পাশে নয়, আশরাফ কাঁধ ফিরে ঘুমানো ছিল। মৃন্ময়ী ঠিক আশরাফের সামনে কাঁথার ভেতর ঢুকে যায়। আশরাফের চোখ জোড়া খুলে পড়ার উপক্রম। ভালো উন্নতি হয়েছে নেংটি ইঁদুর ছানার। দুহাতে আগলে নিল মৃন্ময়ীকে। এক হাতে থুতনি চেপে এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে দেখে নেয় কাজল টানা ওই চোখ দুটো। গম্ভীর গলায় বলল, এত সাজগোজ করার জন্য? মৃন্ময়ীও কি একই রকম গম্ভীর গলায় বলল। এক বুড়োর জন্য। মেজাজটা ধপ করে জ্বলে উঠল আশরাফের। আবার সেই বুড়ো চিবিয়ে চিবিয়ে বলল, মরার শখ জেগেছে। আগেই বুঝেছিলাম, এখন দেখছি সবচেয়ে জঘন্য মৃত্যুর জন্য পয়তারা করছো। তো কি বলো, চিবিয়ে খেয়ে ফেলি এই ইঁদুরছানাকে? কতদিন আর ইঁদুরছানাকে ভবঘুরে হয়ে ঘুরতে দেব? তার উপর আবার আটা ময়দা মশলা মেখে লোভনীয় ইঁদুর হয়ে সামনে এসেছো। মৃন্ময়ী ফিক করে হেসে উঠল আশরাফের কথায়। আশরাফ কপাল কুঁচকে ঠোঁটে ঠোঁট চেপে তাকিয়ে আছে মৃন্ময়ীর হাস্য উজ্জ্বল মুখের দিকে। মৃন্ময়ী আরো সেটে যায় আশরাফের বুকের সাথে। দুহাতে বলিষ্ঠ দেহটি জড়িয়ে ধরে বলল, ইঁদুরছানা তো হুলো বেড়ালের এই খাবার যখন মন চায় খেতে পারে। এই দুর্বল ইঁদুর ছানার কি অত সাহস আছে হুলো বেড়ালকে বারণ করবে? চোখে মুখে রাজ্যের বিস্ময় ভাব, ওষ্ঠদয়ে ক্ষীণ হাসি। ক্ষীণ সময় ব্যয়ে হ্যাংলা দেহটি বলিষ্ঠ দেহের পিষ্টনে সচকিত হলো। হাতে গলার অলংকার খুলতে খুলতে খোঁচা মেরে বলল, বাবা, দেহি একটু চর্বি মাংস জমেছে। কি সাহস অমনি বেড়ে গিয়েছে! চলো দেখি তো কত সাহস বেড়েছে তোমার। কাঁপতে কাঁপতে ভূমিকম্প বয়ে অজ্ঞান হয়ে গেলে তখন দেখবো চালাকি জানালা দিয়ে পালাবে। ওষ্ঠ পুটে লাজুক হাসি নিয়ে তাকিয়ে থাকে মৃন্ময়ী। আশরাফকে কয়েক দফা অবাক করে দিয়ে তার গলা জড়িয়ে ধরে দুই গালে ঠোঁট ছুঁয়ে দিয়ে মোহিত কণ্ঠে বলে, আমার দেখা সবচেয়ে সুদর্শন সুপুরুষ আপনি, যে কিনা নারীদের সম্মান দিতে জানে, তাদের ভালোবাসতে শেখাতে জানে, সকলের চোখে পানি মুছে মুখে হাসি ফোটাতে জানে, ন্যায় অন্যায়ের পার্থক্য করতে জানে। এই ভীতু দরিদ্র ইঁদুর ছানাকে এক বুড়ো হুলো বিড়ালকে ভালোবাসতে শিখিয়েছে, যার কাছে ধনী গরিবের মধ্যে কোনো ফারাক নেই। এমন এক বুড়োকে পাওয়ার এই নেংটি ইঁদুর ছানার জন্য সাত কপালের ব্যাপার। আমি আজীবন চাইব আমার জীবনে এই হুলো বিড়াল বারংবার প্রেম রূপে আসুক, আর আমি সর্ব অবস্থায় তার হয়ে থাকি। আশরাফ চেয়ে থাকে ছোট্ট ইঁদুর ছানার দিকে।
অবশেষে সে পেরেছে ওই ছোট্ট হৃদয়টিতে ভালোবাসার বীজ রোপণ করতে। মৃদু হেসে বদ্ধ নেত্রে আদুরে ভাবে মেয়েলি গলায় মুখ ঘষে দিল আশরাফ। জড়ানো কণ্ঠে বলল, ভীতু ইঁদুরছানা, দেখছি আজ আটঘাট বেঁধে নেমেছে হুলো বিড়ালের নাস্তানাবুদ করার জন্য। মৃন্ময়ীকে কথা বলার সুযোগ দেওয়া হয় না। সে পথ বন্ধ করে দিয়েছে আরো ক্ষণকাল আগেই। সত্যি সত্যি হুলো বিড়াল সুযোগ পেতেই খপ করে ধরে নেয় ইঁদুর ছানাকে। তাকে বোঝায় স্বামী নামক মানুষটি তাকে ভীষণ করে চায়। স্বামীর প্রেমময় স্পর্শে মৃন্ময়ী সর্বাঙ্গে সেজে ওঠে এক নতুন সৌন্দর্যে। দেশে তখন তোলপাড় চলছে ডক্টর মোহাম্মদ জাফর নামক স্বনামধন্য ডাক্তারের বর্বরতা নিষ্ঠুরতা নিয়ে। প্রতিটা সংবাদ মাধ্যমের হেডলাইন, কৃত্রিম উপায়ে কিভাবে মৃত মানুষকে জীবিত প্রমাণ করা হয় টাকা উপার্জন করছে বান্দরবানের নামকরা এই ডাক্তার। এরপর থেকেই দুর্নীতি দমন অফিস ও স্বাস্থ্য সেবা সংস্থা থেকে তদন্ত কমিটি গঠন করা হয়, যা প্রতিটি হাসপাতালের হিস্ট্রি চেক করার জন্য। সপ্তাহ আগে একদিন এক সংবাদ মাধ্যমে হঠাৎ করেই এক সিসিটিভি ফুটেজ সহ কিছু ডকুমেন্টারি রিপোর্ট প্রকাশ পায়। তারপর থেকেই ডক্টর জাফরকে আটক করা হয়, যথাযথ শাস্তি ও জরিমানা সহ। তবে এই তথ্য কে প্রকাশ করেছে, কিভাবে, তা যেন অজানাই থেকে গেল, হয়তো অজানা রাখা হয়েছে। হঠাৎ করে আশা ফাউন্ডেশনের 10টি বাচ্চা একসাথে অসুস্থ হয়ে পড়ে। জ্বর, ঠান্ডা সহ কাশি, সর্দি, মোট কথা ছোট্ট বাচ্চাগুলোর নাজেহাল অবস্থা। গতকাল মাঝরাত থেকে আশরাফ আসফাক আহমেদ এখানে রয়েছে। শিয়াশা এসেছে ভোর হতেই, উদ্বিগ্ন উৎকণ্ঠিত বদন, ললাটে চিন্তার রেখা। এক রুমের 10টি বাচ্চা অসুস্থ, এক একজনের হাতে আইসক্রিম। তাদের অদ্ভুত এক রুলস রয়েছে, ঠান্ডা লাগলে আইসক্রিম খেতে হয়, তাহলে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। শুনতে ফানি হলেও এটা দেখেই সকলে অভ্যস্ত। তাই জ্বর ঠান্ডা হলে সবার আগে আইসক্রিম চকোলেট হাজির করা হয় তাদের সাথে সামনে। আশ্রমের করিডোরের এমাথা থেকে ওমাথা হাঁটছে আশরাফ। ছোট্ট দুই হাতে গলা জড়িয়ে কাঁধে মাথা রেখে শুয়ে আছে 6 বছরের একটি ছেলে বাচ্চা মিরাল। মাঝে মধ্যেই হাঁচি দিয়ে উঠছে। মিরালি সবার আগে অসুস্থ হয়, এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। দুশ্চিন্তায় আচ্ছন্ন আশরাফ আবারও ফোন কানে তোলে। নাম্বারটি বন্ধ বলছে। বাচ্চাদের জন্য যে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে তাকে ফোন করছে সকাল থেকে, কিন্তু ফোন বন্ধ পাওয়া যাচ্ছে প্রতিবার। সে ঘাড় কাত করে মিরালের দিকে তাকায়, উদ্বিগ্ন কণ্ঠে বলল, হাসপাতালে চলো, ডাক্তার আঙ্কেল ফোন পাওয়া যাচ্ছে না। বাচ্চাটি চট করে মাথা তুলে তাকায়, ঘন ঘন না বোধক মাথা নেড়ে বলে, নো নো, হাসপাতালের জামস রয়েছে অনেক, আর ওখানে সকলে কাঁদে। ওখানে গেলে আরও অসুস্থ হয়ে যাব। আমি কোথাও যাব না। আশরাফ সরু দৃষ্টিতে তাকায়, তীক্ষ্ণ কণ্ঠে বলল, জার্মেসের ভয় নাকি ইনজেকশনের ভয়ে? ধরা পড়ে যাওয়াই আবার ধপ করে কাঁধে মাথা দিয়ে শুয়ে রইল মিরাল। আরো একবার অসুস্থ হয়েছিল, তখন হাসপাতালে নিয়ে গিয়ে 7টা ইঞ্জেকশন দিয়েছিল। এরপর থেকে হাসপাতাল নামটিকে এবং জায়গাটিকে ভয় সমেত ঘৃণা করে। আশরাফ ডানে বামে মাথা নেড়ে আবারও হাঁটা শুরু করলো। কাটা কাটা চুলগুলোতে মলিন মুখে হাত বুলিয়ে দিতে লাগলো শিয়াশা, দৃষ্টি নিবদ্ধ লাল হওয়া মুখটির দিকে। হাত বাড়িয়ে পারদ মিটারটি জিহ্বার নিচ থেকে বের করে তুলে ধরল শিয়াশা 102 ডিগ্রি। ম্লান কণ্ঠে জিজ্ঞাসা করলো, এত অসুস্থ হলে কি করে মির্জাফরের বংশধরগুলো? 7 বছরের ছোট্ট ছেলেটি চোখ তুলে তাকায় শিয়ার দিকে। আমি কিছু করিনি, সব দোষ মিরালের। ও টিস্যু ছাড়া হাঁচি দিয়েছে আমার সামনে, তাই জামস আমার নাকের ভিতর ঢুকে গিয়েছে আর আমি অসুস্থ হয়ে গিয়েছি। এরপর থেকে একে একে সকলের ভিতর নজামস ঢুকে গিয়েছে। আমি খুব অসুস্থ শিয়া। রানি নোজ টু ম্যাচ, ইরিটিং, হেড ইজ হ্যাটিং কন্টিনিউয়াসলি। আমার মনে হয় না আমি 1 সপ্তাহ আগে পড়াশোনা করতে পারবো, বুঝেছ? নানু ভাইকে বলবে পড়ার জন্য জোর না করতে। শিয়াশা মিটি মিটি হাসছে। পড়াশোনায় ফাঁকি দেওয়ার জন্য এদের শুধু একটা কারণ প্রয়োজন। সে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, আফসোস করে বলল, আমি আরও ভেবেছিলাম আগামীকাল ভোরে তোমাদের নিয়ে ডিম পাড়াতে যাব, সকলে একসাথে সাইকেল করে, যেখানে পাশের এক জঙ্গলে কাঠবিড়ালির হাট বসে। গাছে গাছে কাঠবিড়ালিরা দৌড়ে পালায় মানুষ দেখলে।
তাদের নাটস দিলে তারা খুব খুশি হয়। ডিম পাড়ের চূড়ান্ত রেস্টুরেন্ট থেকে গরম গরম হট চকলেট খেতাম। আহ, টেস্টি টেস্টি। আসার পথে মারমা বাজারে গরম গরম টক ঝাল মুড়ি। আহ, সব মিস হয়ে গেল। মির্জাফরের বংশগুলো, তোমরা তো খুবই অসুস্থ। শিয়াশা সুর টেনে টেনে বলল। বাচ্চাগুলো হা হয়ে তাকিয়ে আছে শিয়াশার দিকে। একটু পরেই জিহ্বা থেকে পানি গড়িয়ে পড়বে। ডিম পাহাড়? আহ, কতদিন হলো ভোরের ওই মিষ্টি প্রকৃতির সাথে সময় কাটানো হয় না। সবকটা বাচ্চা কাচুমাচু করে উঠল। ইতিমধ্যেই শোয়া থেকে উঠে বসেছে সকলে। মেকি সুস্থতা প্রকাশ করতে শুরু করলো। টিস্যু দিয়ে নাক মুছতে মুছতে একটা বাচ্চা বলল, তুমি যতটা ভাবছো ততটা অসুস্থ নয়, আমরা শিওর। ইটস জাস্ট সিজনাল ফ্লু, নাথিং সিরিয়াস। তুমি তো জানো আমাদের ইমিউনিটি সিস্টেম কত স্ট্রং। আমরা ঠিক যেতে পারবো কাল ভোরে। তুমি প্রমিস করো কাল নিয়ে যাবে। শিয়ার মিটিমিটি হাসি উচ্চস্বরে হাসিতে পরিণত হলো। আশরাফ মুখ বিকৃত করে বিড়বিড় করে বলল, এক একটা মির্জাফরের বংশধর, সিয়া ঠিক বলে। তন্মধ্যেই আসফাক আহমেদ ডাক্তারকে সাথে নিয়ে ব্যস্ত পায়ে কক্ষে ঢুকলো। আশরাফ স্বস্তির নিঃশ্বাস ফেলে মিরালকে শুইয়ে দিল তার বেডে। দুপুর তখন 1:43। চেম্বার শেষ করে লাঞ্চ করার জন্য রেস্তোরাঁয় এসেছে শিয়াশা। নৌমিতাও রয়েছে সাথে। নৌমিতা খেতে খেতে তাকায় শিয়াশার দিকে, উদাসীনতার প্রলেপ মুখশ্রীতে। সে খেতে খেতে বলল, তুই টিনেজদের ছেলে মেয়েদের মতো আচরণ করছিস। শিয়াশা চোখ তুলে তাকায়, উদাসীন কণ্ঠে বলল, তুই যেটা ভাবছিস সেটা নয়। আশ্রমের 10 জন বাচ্চা একসাথে অসুস্থ হয়ে পড়েছে। পাপা নেই, এসে এটা শুনলে তার খারাপ লাগবে। তাদের এভাবে দেখতে ভালো লাগছে না। মৌসুম পরিবর্তন হচ্ছে, এই সময়ে সকালে একটু আধটু অসুস্থ হয়েই পড়ে। সাইফ আঙ্কেল ঠিক বুঝবে, তুই চিন্তা করিস না। শিয়াশা মাথা দুলিয়ে আবার মুখে তোলে। আচমকাই মাথায় কারো স্পর্শে শিয়াশা সপ্রতিভ চাহনিতে ফিরে তাকায়। হাস্য উজ্জ্বল মুখে তাকিয়ে আছে সাইফ। শিয়াশা খানিক চেঁচিয়ে উঠল পাপা বলে। খাবার ছেড়ে ছুঁড়ে ঝাঁপিয়ে পড়ল বাবার বুকে। সাইফ সাদরে আগলে নেয় মেয়েকে। মাথায় স্নেহের পরশ দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। আমার বাচ্চা অনেক মিস করেছে আমায়। মেয়ের উত্তর আসে না, বরং কাঁধে গরম জলের স্পর্শে সাইফ কিছুটা আশ্চর্য হয়। তার মেয়েটা এতটা নরম মেয়ে নয় যে সাময়িক দূরত্বে কেঁদে দেবে। এই কান্নার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা এমন প্রশ্ন সাইফের মনে হানা দিল না। সে আরো আদুরে গলায় বলল, কি হয়েছে বাচ্চা, কাঁদছো কেন? পাপা এসে গিয়েছে তো। আমার সিয়া তো এতটা দুর্বল নয়। শিয়াশা নাক টানতে টানতে বাবার কাঁধের শার্টে চোখ মুখ মুছল। আনহাইজিনিক বাজে অভ্যেস, কিন্তু সাইফের কাছে আনন্দদায়ক। বাবার আদুরে বিড়াল। তোমার সিয়া তোমার ক্ষেত্রে প্রচুর দুর্বল। তোমায় ছাড়া ভালো লাগে না। বাবা, মামু, নানু ভাই যে চিকেন বান এনে দেয় তা মজা না। তুমি যেটা আনো সেটা টেস্টি। আমার পেট ভরেনি। এতদিন তোমায় মিস করেছি খুব। শিয়াশা নাক টেনে বলল। সাইফের মুখ ভোতা হয়ে গেল। ভোতা মুখে বলল, আমায় না বলো, আমার আনা চিকেন বানকে মিস করেছো? শিয়াশা হেসে উঠল। ফের জিজ্ঞাসা করলো, কখন আসলে? আমায় বললে না কেন? এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে আসলাম। আর বলে দিলে কি আমার বাচ্চা আমায় কত মিস করছে এটা দেখতে পারতাম। শিয়াশার ভ্রু কুঁচকে যায়। সন্দিগ্ধ গলায় বলে, তুমি কিভাবে জানলে আমি এখানে আছি? সাইফ বোকা বোকা হাসি দেয়। কিছু বলতে উদ্যত হলেই নৌমিতার উচ্ছ্বসিত কণ্ঠ ভেসে আসলো। হাই হ্যান্ডসাম। সাইফ হাসি মুখে তাকাই নৌমিতার দিকে। মুখে মেকি লাজুকতা ফুটিয়ে তুলে লাজুক কণ্ঠে বলল, আহ নমি, বাচ্চা কাচ্চার সামনে এভাবে বলো না, আমার লজ্জা করে তো। নৌমিতা খিলখিলিয়ে হেসে উঠল। শিয়াশা ডানে বামে মাথা নেড়ে নিজের সিটে বসলো। সাইফ গিয়ে নৌমিতার পাশে বসে আমোদিত উৎসুক কণ্ঠে বলল, এই নমি, তোমাদের ডিপার্টমেন্টে কোনো সুন্দরী কম বয়সী বিবাহযোগ্য পাত্রী আছে নাকি?
থাকলে সিয়াকে একটা খোঁজ করে দিও তো। তুমিই ভাবো, আমি এক সুদর্শন ড্যাশিং বিবাহযোগ্য পাত্র, কিন্তু ওই চুল ছাড়া ঘটকগুলো আমার জন্য শুধু বুড়ি পাত্রী খুঁজে নিয়ে আসে। এটা কি হয় বলো? আমি কত হ্যান্ডসাম, এর জন্যই তো আমি বিয়ে করতে পারছি না। আর আমার মেয়েটাকে চিন্তায় ফেলেছি। দেখেছো কত শুকিয়ে গিয়েছে আমার মেয়েটা। নৌমিতা আবারও হেসে উঠল, মাথা নেড়ে বলল, আমি খোঁজ রাখবো আঙ্কেল। আঙ্কেল বলো না, বুকে ব্যথা লাগে। সাইফ নাটক করে বলল। নৌমিতা হড়বড়িয়ে বলল, সরি সরি হ্যান্ডসাম। তোমাদের ঠং শেষ হলে এবার আমায় একটু বলো পাপা তুমি কি খাবে? শিয়াশা বলল। সাইফ আরো উৎসাহিত গলায় বলল, এমন কিছু না, সারপ্রাইজ, জুসি, শশি, ক্রাশি, সিজি, যার মধ্যে বিফ থাকে, টমেটো থাকে, শসা থাকে, লেটুস থাকে, এমন কিছু হেলদি ফুড অর্ডার করো। শিয়াশা ভ্রুকুচকে শুনছে ইনডিরেক্টলি বলা বার্গারের বর্ণনা। সে কোনো মতেই এখন বার্গার খেতে দেবে না, তাই সাইফের এই আবদার সে গম্ভীর গলায় বলল, একটা ফ্রেশ জুস আর টোস্টার ছাড়া কিছুই পাচ্ছ না। বাসায় গিয়ে ভাত খাবে, মৃন্ময়ী কষ্ট করে রান্না করে। সাইফ মুখ ছোট করে তাকায় শিয়াশার দিকে। সকলে খাওয়া দাওয়া করছিল আর কথা বলছিল। কথার ফাঁকেই সাইফের চোখ যায় মেয়ের পোশাকে। নিজ চোখে এই প্রথমবার মেয়েকে শাড়িতে দেখছে সে। কয়েক দফা মুগ্ধ হয় মা রূপী মেয়েকে দেখে। জুনিয়র আশা, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অযথায় তার মনে খটকা লাগে মেয়ের এই পরিবর্তনের কারণ কি, আদেও স্বাভাবিক নাকি অস্বাভাবিক। খাওয়া শেষ হলে সাইফ মেয়ের হাত ধরে বেরিয়ে পড়ে। হাসপাতালে পৌঁছে দিয়ে আসবে। তারা দাঁড়িয়ে ছিল হাইওয়ের পাশে। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে আনছে, তাই অপেক্ষা করছে। তবে রাস্তার ওপারে থাকা গাড়িটি বাধাপ্রাপ্ত হলো ট্রাফিক পুলিশ দ্বারা। ট্রাফিক পুলিশরা রোড স্টাক করে রাখা হয়েছে কোনো কারণে। শিয়াশা কৌতূহলী গলায় বাবাকে জিজ্ঞাসা করলো, হঠাৎ রোড স্ট্রাইক করে রাখা হয়েছে কেন বাবা? সাইফ সরু দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল সবকিছু। মেয়ের কৌতূহলী প্রশ্নে বলল, সাধারণত বিশেষ মানগণ্য কেউ গেলে এরকমটা করা হয়, রাস্তা আটকে দেয়া হয় যেন জাম না বাঁধে। এখন কি যাচ্ছে? আবারও প্রশ্ন করতেই দেখতে পেল 20-25টা গাড়ি লাইন বেঁধে চলে যাচ্ছে। প্রত্যেকটা গাড়ির সামনে এক কিনারায় ছোট্ট বাংলাদেশের পতাকা উঠছে। সবগুলো একই ধরনের। এই গাড়িগুলো শিয়াশা চেনে, সেনাবাহিনীদের গাড়ি। সেনানিবাসের সকল কর্মকর্তারা এই গাড়িগুলোই ব্যবহার করে। তার নানু ভাই এখনো ব্যবহার করে। 10 মিনিট পর সকল গাড়ি চলে যেতেই রাস্তা ছেড়ে দেয় সাইফ, মেয়ে আর নৌমিতাকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। শিয়াশা বাবাকে আবারও প্রশ্ন করলো, ওগুলোতে কারে এভাবে কারা গিয়েছে পাপা? আর এভাবে রোড স্ট্যাক করে রাখা হয়েছে কেন? জানালার দিকে মুখ রেখে সাইফ বলল, গতকাল রাষ্ট্রীয় এক মিশনে সমাপ্তি ঘটেছে। আজ তার চূড়ান্ত শুনানি ছিল। মিশনটিতে নিরাপত্তা বাহিনীরা ভিক্টোরি অর্জন করেছে। তারাই ফিরেছিল। পথিমধ্যে একটা অনাকাঙ্ক্ষিত হামলায় কিছু সেনা সদস্য আহত হয়েছে, তাই রোড স্টক করা হয়েছে যেন তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছাতে পারে। শিয়াশার বুকটা ধক করে উঠল। শেষবার যেদিন দর্পণের সাথে কথা হয়েছিল সেদিন সে বলেছিল কোনো রাষ্ট্রীয় মিশনের কাজে রয়েছে। দর্পণের কিছু হয়নি তো? সে ঠিক আছে? মস্তিষ্ক জ্ঞান শূন্য হয়ে গেল। উদ্বিগ্ন গলায় বাবাকে জিজ্ঞাসা করলো, পাপা কারা আহত হয়েছে? ঊর্ধ্বতন কর্মকর্তা দ্বারা ও কি আহত হয়েছে? সাইফের ললাটে ভাঁজের সৃষ্টি হয়। অবশ্যই বিরক্তির এইসব বিষয়ে মেয়ের এত কৌতূহল তার পছন্দ হলো না। থমথমে গম্ভীর গলায় বলল, এই সকল বিষয়ে এত আগ্রহ দেখাবে না সিয়া। ডু ইউর ওয়ার্ক অ্যান্ড গিভ ফুল ফোকাস অন ইট। শিয়াশা দমে গেল। বাবাকে আর কোনো প্রশ্ন করলো না। মেয়েকে হাসপাতালে পৌঁছে দিয়ে সাইফ ব্যস্ত গতিতে গাড়িতে ওঠে। তখনই একদল ফরমাল পোশাকে আবৃত সুঠাম দেহের অধিকারী লোক সাইফের গাড়ির মিররে নক করে। সাইফ গাড়ির কাঁচ নামায়। পরিচিত আতঙ্কিত মুখ। সাইফ মুখ বের করে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো,
কিছু বললে মেহমাদ? তন্মধ্যে একটি লোক এগিয়ে এসে বলল, স্যার, আপনাকে কিছু ইমেল পাঠিয়েছিলাম, কোনো রেসপন্স করেননি। সাইব বিরক্ত হয়ে গেল। তিরিক্ষি কণ্ঠে বলল, প্রতিদিন আমার শত শত মেল আসে মেহমাদ, কোনটা রেখে কোনটা দেখব? তোমার কিছু বলার হলে সামনাসামনি বলবে, ইমেল চেক করার সময় হয় না। মেহমান চিন্তিত ভঙ্গিতে বলল, স্যার, গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। আমারও তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা রয়েছে, কিন্তু এখন নয়, আমি এখন ব্যস্ত আছি মেহমাদ। ওকে স্যার। বলেই মেহমাদ সরে দাঁড়ায়। সাইব কিছু একটা ভেবে আবারও মাথা বের করে বলল, মেহমাদ, জি স্যার। তার উপর নজর বাড়াও। মেহমাদ শুকনো ঢোক গিলে বলল। ওকে স্যার। সাইব মাথা নেড়ে গাড়ি স্টার্ট দিতে বলল। সাইব ম্ল্যান মুখে হাত বুলিয়ে দিচ্ছে ছোট ছোট মাথাগুলোতে। অসুস্থ থাকায় বেশি ঘুমাচ্ছে। শরীর দুর্বল। সাইফের চোখের কোণা টলমল। আসা যাওয়ার পর থেকে বেঁচে থাকার কারণ হিসেবে শিয়াশা আর এই ছোট্ট ছোট্ট নিষ্পাপ মুখগুলোকেই গ্রহণ করে। এদের মধ্যে কারোর কিছু হলে সে কি নিয়ে বাঁচবে? তার চেয়েও বড় কথা, সে নিজেকে মুখ দেখাবে কি করে? এমনিতেই অভিমানী মেয়েটি তাকে দুনিয়ার সবচেয়ে নিষ্ঠুর তকমা লাগিয়ে দিয়ে গিয়েছে, যেই তকমা আজও সে বয়ে চলেছে। এই বিদঘুটে তকমা বয়ে চলতে যে তার খুব কষ্ট হয়, যা সারা জীবনের জন্য বুকে দাফন করে রেখেছে, কাউকে মুখ ফুটে বলার সুযোগটুকুও নেই। সকলের বিছানার পাশে একটা করে গিফট বক্স রেখে দিল সাইফ। বিদেশ থেকে এনেছে সকলের জন্য। একে একে সকলে কপালে চুমু দিয়ে গায়ে কমফোর্টার টেনে দিয়ে সে কক্ষ থেকে বের হয়ে আসে। বের হতেই দেখা মেলে 7 জন ন্যানি নতমস্তকে দাঁড়িয়ে আঙ্গুল কোচলে যাচ্ছে। সাইব চোয়াল শক্ত করে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে তাদের দিকে রুড়ো গলায় বলে, আমি এজেন্সির সাথে কথা বলে ফেলেছি, নতুন ন্যানি এসে পড়বে। আপনাদের পেমেন্ট হয়ে গিয়েছে, আপনারা এখন চলে যেতে পারেন। তারা সকলে আমার আহত দৃষ্টিতে তাকায়, অনুনয় করে বলে, আমরা ঠিকভাবে দেখাশোনা করছিলাম স্যার, কিন্তু মৌসুম পরিবর্তন হচ্ছে, আশেপাশে সকলেই অসুস্থ, এটা স্বাভাবিক। আপনি শুধু শুধু আমাদের উপরে রাগ করছেন। সাইফ করছে উঠল। কোনটা স্বাভাবিক অস্বাভাবিক আমায় বোঝাতে আসবে না। সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা গিয়েছে গত পরশু বাচ্চারা 12টার সময় পুলে নেমেছে, উঠেছে 12টা 40-এ। ততক্ষণ আপনারা কোথায় ছিলেন? আমি বলেছিলাম না 10 মিনিটের অধিক সময় গোসলে নেবেন না? সকলে মাথা নত করে নেয়, মিনমিনে গলায় বলে, তাদের পোশাক তৈরি করে রাখতে গিয়েছিলাম স্যার। সাইব শোনে না, বরং দ্বিগুণ গর্জে ওঠে তাদের উপর। আশরাফ ত্রস্ত পায়ে দুলাভাইকে থামায়। কি করছো দুলাভাই? অসুস্থ হতেই পারে, তাই বলে সব দোষ ওনাদের উপর দিতে পারো না। হ্যাঁ, সব দোষ ওনাদেরই। বাচ্চারা কি নিজেদের ভালো মন্দ বোঝে না বলেই তো তাদের রাখা। আমি কোনো কথা শুনছি না, এখনই আমার চোখের সামনে থেকে সরতে বলো ওনাদের। আশরাফ নিরুপায় হয়ে তাদের চলে যেতে বলে। সকলে একরাশ হতাশা নিয়ে চলে যায়। মোটা অঙ্কের একটা চাকরি ছিল, তেমন একটা কষ্টসাধ্যও নয়। এভাবে অল্প একটু ভুলের জন্যে হারিয়ে ফেলবে ভাবতে পারিনি। শিয়াশা হাসপাতালে এসেই আগে রিসেপশনে গেল। নতুন অ্যাডমিট হওয়া আহত সেনা সদস্যদের নামের লিস্ট চেক করলো, কিন্তু কোথাও দর্পণের নাম খুঁজে পেল না। মুহূর্তেই সকল দুশ্চিন্তারা ছুটে পালায়। লোকটা ঠিক আছে, তাতেই সে খুশি। হোক না দূরত্ব। প্রেমে পড়াটা যেমন সুখানুভূতির সৃষ্টি করে, তেমনি মনে ভয় সৃষ্টি করে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার। সে কোনো ক্রমেই লোকটিকে হারাতে চায় না। লম্বা সময় কাটাতে চায় সে দর্পণের সাথে, যেই সময়টুকুতে সে দর্পণের সারা জীবনের একাকিত্ব, পরিবারহীনতা, অনাথ হওয়ার ক্লেশ, আফসোস দূর করতে পারবে নিজের ভালোবাসা দ্বারা। এক বুক ভালোবাসা জমিয়ে রেখেছে লোকটির জন্যে, তা গ্রহণ না করা অবধি লোকটির কিচ্ছু হতে পারে না। মৌমিতা মৃদু হেসে শিয়াশার ব্যাকুলতা দেখছে। প্রেমে পড়লে নারীদের কত পরিবর্তন ঘটে। ইদানিং তার মাঝেও এমন পরিবর্তন দেখা দিচ্ছে। পাগলের অ্যান্টিডট দেখা মিলেছে, এখন শুধু পাগলকে সঠিক রাস্তায় আনার পালা।
শিয়াশার চেম্বার শুরু হয় দুপুর 3টে থেকে রাত 8টা পর্যন্ত। সপ্তাহে একদিনই শুধু ফুল ডে চেম্বারে বসে। এছাড়া 3 দিন শুধু একবেলা চেম্বারে বসে বাকি 2 দিন সার্জারি করে। এটাই তার সাপ্তাহিক শিডিউল। সেই শিডিউল অনুযায়ী আজ সে ফুল ডে চেম্বারে বসেছে। তখন সবে সন্ধ্যাবেলা। নামাজ শেষ করে মাত্রই রোগী দেখা শুরু করে শিয়াশা। তার অ্যাসিস্ট্যান্ট নূপুর এসে বলল তার সাথে কেউ দেখা করতে এসেছে। কলম থামিয়ে শিয়াশা নূপুরের দিকে কৌতূহলী নয়নে তাকায়। গত সপ্তাহের বিশ্রী অভিজ্ঞতা মনে আসতেই তিরিক্ষি কণ্ঠে বলে, কোনো কম্পাউন্ডার এসেছে নাকি? এসে থাকলে বের করে দাও। আগেরবারের মতো উল্টোপাল্টা ওষুধ প্রমোট করতে আসলে এবার কিন্তু আমি কোম্পানি বন্ধ করিয়ে ছাড়ব, সাথে জেলের খানি ফ্রি। নূপুর ঘন ঘন না বোধক মাথা নেড়ে বলল, না ম্যাম, কোনো কম্পাউন্ডার নয়, বলল আপনার বাবার কোনো বন্ধু। ললাটে কয়েকটা ভাঁজের সৃষ্টি করে শিয়াশা। বাবার আবার কোন বন্ধু? সে তো কখনো বাবার কোনো বন্ধুর কথা শোনেনি বাবার মুখে। সাইব কখনো অচেনা কারোর সান্নিধ্যে যাওয়া পছন্দ করে না, তাই সে নির্দ্বিধায় অনুমতি দিতে পারল না ভেতরে আসার। অ্যাপয়েন্টমেন্ট আছে কোনো, কিংবা পাপার সুপারিশ? নো ম্যাম, তবে এটা দেখাতে বলেছে। বলেই নূপুর একটা ফোন এগিয়ে দিল, যেখানে স্ক্রিনে ভেসে আছে যুবক সাইফ হাস্য উজ্জ্বল মুখে কারো গলা জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দুজনের পরনেই খাকি পোশাক। শিয়াশা প্রগাঢ় হেসে উঠল নিজের বাবার কর্মজীবনকালের সুন্দর সময়ের দৃশ্য দেখে। বুকটা ভরে গেল খাকি পোশাকে তার সুপারম্যানকে দেখে। শিয়াশার আবছা মনে আছে বাবার এই রূপের কথা, তেমনি মায়েরও আবছা প্রতিবিম্ব মনে আছে, যা ক্রমেই ঘোলাটে হয়ে গিয়েছে বয়সের সাথে সাথে। স্মৃতিপট এখন একদম ধূসর, যেখানে মায়ের শেষ কীর্তিকলাপ একদম নিশ্চিহ্ন। সে ফোনটি নূপুরের হাতে দিয়ে হাসি মুখে বলল, এই রোগীটা দেখা হলে পাঠিয়ে দিও। পাপার কর্মজীবনকালের বন্ধু, তাই হয়তো আমি চিনি না। আচ্ছা। রোগীটি যেতেই দরজা খুলে কেউ প্রবেশ করল। বলিষ্ঠ দেহাবয়বের অধিকারী, ঠিক তার পাপার মতো। শিয়াশা উৎসুক নয়নে তাকিয়ে 50 ঊর্ধ্ব বয়সী লোকটিকে সালাম জানায়। লোকটি প্রগাঢ় হেসে এগিয়ে আসে, স্নেহের কণ্ঠে বলে, ওয়ালাইকুম সালাম মামুনি, আমায় চিনতে পেরেছো? কত বড় হয়ে গিয়েছে আমার মামুনি। শিয়াশা কৃত্রিম হাসল। সে তো চেনেনি, এখন কি বলবে? শিয়াশার মুখের অভিব্যক্তি দেখে লোকটা যেন বুঝে ফেলল তার মনের কথা। সে বলল, চিনতে পারোনি তাই না? চেনার কথাও না, সেই 6 বছর বয়সে দেখেছো। এইটুকুন আদর পুতুলের মতো ছিল, দেখলে আদর করতে ইচ্ছে করত। এই যে আমার থুতনিতে দাগটা দেখছো না, এটা তুমি দিয়েছিলে। তুলে নিয়েছিলাম দেখে। তুমি আবার সাইবার, তোমার মা, নানু ভাই ছাড়া আর কারো কুলে উঠতে চাইতে না। এখনো রয়ে গিয়েছে দাগটা। ছোট মানুষের ধারালো দাঁত তো, তাই এমন দাগ পড়ে গিয়েছে। একবার ভেবেছিলাম সার্জারি করাবো, কিন্তু ভাবলাম মুখে এমন একটা দাগ থাকা ভালো, ইউনিক। তাই না বলো? আমি ঠিক বলেছি না? এক নাগারে এতগুলো কথা শুনে শিয়াশা হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। সে এত দুষ্টু ছিল যে কারোর থুতনি কামড়ে দিয়েছে। সে অপ্রস্তুত হেসে বলল, হ্যাঁ আঙ্কেল, আপনি ঠিক বলেছেন, ডাক্তার আপনাকে মানাচ্ছে, কিন্তু হলিউডের ভিলেনদের মতোই দেখতে লাগছে। কথাটা বলেই শিয়াশা জিভ কাটল। কি বলতে কি বলে ফেলল, কিন্তু লোকটি কিছু মনে তো করলই না, বরং আরো উচ্চস্বরে হেসে উঠল। আমোদিত কণ্ঠে বলল, ঠিক বলেছো মামুনি, ঠিক এর জন্যই আমি দাগটা এখনো রেখেছি। এটা একটা ভিলেন ভিলেন ভাইব মানে। শিয়াশা কৃত্রিম হাসল, জিজ্ঞাসা করল, আপনি কি পাপার বাল্যকালের বন্ধু আঙ্কেল? আপনার নাম কি? লোকটি খুব আগ্রহ পেল এমন প্রশ্নে। প্রবল আগ্রহ প্রকাশ করে বলল, হ্যাঁ তো, তোমার পাপা আর আমি সেই কেজি স্কুলের পল্লব থেকে একে একে অপর বন্ধু। এরপরে একই ক্যান্টনমেন্টে পড়াশোনা করেছি, সেনাবাহিনীর ট্রেনিং নিয়েছি, চাকরি পেয়েছে তোমার পাপা আগে, আমি পেয়েছি তার থেকে পরে। তোমার বাবা তো দুর্দান্ত ছিল পড়াশোনা থেকে শুরু করে কর্মজীবনে, সর্বদা ফার্স্ট থাকতো তার পজিশন। এরপরে আমরা একসাথে কাজ করি। ও অনেক আগেই মেজর হয়ে যায়, কিন্তু আমি তখনও পিছিয়ে ছিলাম।
এই দেখো দেখো আমাদের বেড়াকে কাটানো দিনগুলোর কত ছবি। আমি এখনো দেখি এগুলো, আর খুব করে মিস করি তোমার পাপাকে। বলেই সে ফোন বের করে সাইফ এবং তার ছবি দেখাতে লাগলো। শিয়াশা উৎফুল্লিত হয়ে দেখতে লাগলো বাবাকে। যেখানে কোনো জায়গায় সাইফ সহ অন্যান্য সোলজার্সরা গিটার বাজাচ্ছে, কখনো একসাথে খাচ্ছে তাঁবুর ভেতর বসে, তো কখনো পাহাড় চড়ছে। কত চার্মিং ছিল তার বাবা, এখন নিশ্চয়ই এগুলো মিস করে। এমন ছবি পাপা তাকে কখনো দেখায়নি। মিনিটের মাঝেই শিয়াশা আড্ডায় জমে উঠল লোকটির সাথে। সে উৎসাহিত গলায় জিজ্ঞেস করলো, আপনার নাম কি আঙ্কেল? আপনাকে অনেক ধন্যবাদ দেখা করতে আসার জন্য। পাপা কখনো আমায় তার কর্মজীবনে এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেনি। ধন্যবাদ তো আমার দেখার কথা মামুনি, তুমি আসছো বলেই তো আমি এখনো বেঁচে আছি। লোকটি মৃদু হেসে বলল। শিয়াশার ভ্রু কুঁচকে গেল। কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, মানে বুঝলাম না আঙ্কেল। বাদ দেও এগুলো কথা, তো হতেই থাকবে। তুমি এসো আমরা একটা ছবি তুলি, পাপাকে দেখাবে, দেখবে পাপা কত খুশি হয়। চটপট কতগুলো ছবি তুলে নিল লোকটি। অতঃপর আরো গল্প করতে লাগলো। যদিও শিয়ার সমস্যা হচ্ছিল, এখনো অনেক রোগী অপেক্ষা করছে তার জন্য, তবুও কিছু বলল না। ভদ্রলোক নাকি ঢাকা থেকে এসেছে মাত্র, আর এসেই তার সাথে দেখা করতে এসেছে। সে অসম্মান করতে পারে না। বহু বছর পর ট্রাইসেভেনে আবারও নিজের হিংস্রতা প্রকাশ করে বহুল আলোচিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং রাষ্ট্রীয় মিশন হিসেবে জায়গা করে নিয়েছে। পূর্ব রেকর্ড ঘেঁটে সামরিক বাহিনীরা যথেষ্ট আত্মবিশ্বাসী এবং দৃঢ় প্রত্যয়ী হয়ে উঠেছে। এবার তারা বিজয়ী হবেই হবে। আর কতবার হেরে যাবে সততার কাছে, কতবার হারবে খারাপের কাছে, ভালো অন্যায়ের কাছে ন্যায়। দর্পণ নিজের চতুরতা বুদ্ধিদীপ্ততা দ্বারা 12টা হামলায় আটকাতে সফল হয়, যদিও এতে সমগ্র জেলার সহ এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অপরাধ প্রতিরোধকারী বাহিনীর সচেষ্ট ভূমিকা ছিল। নয়তো একা সেনাবাহিনীর পক্ষে সম্ভব ছিল না এত বড় হামলা রক্ষা করা। ট্রাইসেভেনের লক্ষ্যে পৌঁছতে এখন 8টি সেনানিবাস সংঘবদ্ধভাবে কাজ করবে। সকলের একটাই প্রত্যয়, এবার তারা চূড়ান্ত ফলাফল প্রকাশ করেই ছাড়বে। রাত 8টা। বান্দরবান সদর হাসপাতালে ডেপুটি কমিশনার থেকে শুরু করে বিজেপির সদস্যরা, সেনা কর্মকর্তাদের ভিড় জমেছে। লোকমুখে প্রকাশ করা হয়েছে রাষ্ট্রীয় মিশনের চূড়ান্ত শুনানির কারণে বিপরীত পক্ষের ক্ষিপ্ততার শিকার হয়েছে সেনা সদস্যরা। কিন্তু বিষয়টি কিছুটা ঘোলাটে। রাষ্ট্রীয় মিশনের বিপরীত পক্ষের লোক নয়, বরং ট্রাইসেভেনে কেস নিয়ে কাজ করার কারণে মাঝ রাস্তায় হামলা হয়। সৈনিকদের ছাপিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের গাড়িতে হামলা করা হয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মেজর দর্পণ এহসানের গাড়িতে থাকা কর্মকর্তারা। মূলত হামলাটা ছিলই মেজর দর্পণ এহসানের উপর। এই একই গাড়িতে চট্টগ্রামের মেজর জুবাইর রাইহান সহ আরও 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তারা আঘাতপ্রাপ্ত হয়। তাদের সকলকে প্রাইভেট হাসপাতালে নিলেও দর্পণকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এটিও দর্পণের আদেশে। সেই বলেছে তাকে প্রাইভেট হাসপাতালে না নিতে। সাইফ ত্রস্ত পায়ে হাসপাতালে ঢুকলো। তাকে দেখা মাত্রই সেনা সদস্যরা সেলুট দিয়ে দাঁড়িয়ে গেল। সে মাথা নেড়ে আবারও চলতে শুরু করে। এদিক থেকেই যাচ্ছিল, ভাবলো নিজের জগিং পার্টনারের সাথে একবার দেখা করে যাবে। সেনাবাহিনীর সদস্যরা অভ্যন্তরীণ তথ্য নিজের পরিবার কেউ বলে না। সাইফ তারই উৎকৃষ্ট উদাহরণ। মেয়েকেও মিথ্যা বলেছে, সে জানে হামলার কারণ এবং কারা করেছে। কোমর সমান সাদা চাদর টানা, উদাম পৃষ্ঠদেশে সাদা ব্যান্ডেজ লাল হয়ে আছে। ইতিমধ্যেই 2বার ব্যান্ডেজ পরিবর্তন করা হয়েছে। ছুরির আঘাত গভীর, তাই এছাড়াও ছিচকে গিয়েছিল শরীরের কিছু স্থান। গাড়ির পিছনে ট্রাক দিয়ে হামলা করা হয়, পরবর্তীতে ছুরির ঘাত করা হয়। শরীরকে দীর্ঘ এক বিরতি দিয়ে চোখ মেলে তাকায় দর্পণ। উবু হয়ে শুয়ে আছে সে। সোজা হওয়ার চেষ্টা করলে শরীর তীব্র বিরোধিতা করে ওঠে। তার এখনো বিশ্রাম হয়নি, আরো প্রয়োজন। তার উপর এত অত্যাচার কেন? উপরন্তু বিশ্রাম দেওয়া হয় স্বল্প। শরীর নাড়াতে পারল না দর্পণ। ধপ করে আবারও পড়ে গেল বেডে।
সরকারি হাসপাতালের বেড আরামদায়কের পরিমাণ কতটা তা বলে বোঝাতে হয় না। মনে হচ্ছে যেন লোহার উপর পড়েছে। দিলজার এগিয়ে আসতে চাইল দর্পণকে ধরতে। দর্পণ হাত জাগিয়ে বারণ করে। আজ তাকে তুলতে মানুষের প্রয়োজন হলে সে এই পেশার যোগ্য নয়। শরীরের উপর কোনো রূপ দয়া আসলো না কাঠখোট্টা ব্যক্তিটির। সে উঠে বসেছে, দিলজার বালিশ দিয়ে দেয় পেছনে। হেডবোর্ডে হেলান দিতেই চোখ মুখ কুঁচকে যায় তার। প্রতিবারের মতো এবারও ব্যথা জায়গায় ব্যথা দিয়ে নিজেকে আরো সামর্থ্যবান করে তোলে সে। গম্ভীর গলায় বলে, আপনাকে কিছু বলেছিলাম, কালেক্ট করতে পেরেছেন? দিলজার ইতস্তত করে বলল, কাল তো করেছি স্যার, কিন্তু আপনি কি এই অবস্থায়? যেটা জিজ্ঞেস করেছি সেটা বলুন। দর্পণের থমথমে কণ্ঠে দিলজার চুপ হয়ে যায়। বলতে শুরু করে, আজকে ফুল ডে চেম্বার স্যার, 1টার সময় রাত 8টা পর্যন্ত হলো। আজ ব্যতিক্রম হচ্ছে। রোগীদের যে সিরিয়াল রয়েছে তা শেষ করতে 9টা, সাড়ে 9টা বেজে যাবে। এখন বাজে কয়টা? স্যার 8টা বাজে 10 মিনিট। ডাক্তারকে বলুন ফাইল চেক আপ করে আধ ঘন্টার মধ্যে রিলিজ দিতে। চোখ বন্ধ করে হেডবোর্ডে মাথা এলিয়ে বলল দর্পণ, কিন্তু স্যার ডাক্তাররা তো রাজি হবে না। আমি ঠিক আছি, ডাক্তারের সাথে ইমিডিয়েটলি কথা বলুন। ওকে স্যার। দিলজার বের হতে নিলেই সাইফ ও মেজর ওয়ালিউল্লাহ ঢোকে কেবিনে। সাইফ এগিয়ে এসে হাত বাড়িয়ে দেয় দর্পণের দিকে। হেই ইয়াং ম্যান, তুমি ঠিক আছো? দর্পণ চোখ তুলে তাকায় সাইফের দিকে। সাইফকে আশা করেনি। সে মৃদু হেসে জবাব দেয়, ইয়েস স্যার, আই এম অল রাইট। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। কিন্তু এখানে আসলে কেন? প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে? তৎক্ষণাৎ ভালো চিকিৎসা না হলে ফিটনেস নিয়ে সমস্যায় পড়বে। যেই কাজের জন্য এত কষ্ট করছো সেটা বৃথা যাবে। মনে রাখবে, আগে হেলথ, তারপরে সব কিছু। দর্পণ মৃদু হেসে মাথা নেড়ে সাই জানায়। সাইফ হাসি মুখে আরো কিছু উপদেশ দেয় দর্পণকে। দর্পণ চুপচাপ শোনে। বলার মতো কিছু খুঁজে পায় না। তার মেয়েকে চিন্তায় ফেলতে চায় না বলেই সে সদর হাসপাতালে এসেছে। এটা নিশ্চয়ই শ্রুতিমধুর হবে না সাইফ চৌধুরীর জন্য। মনে মনে হেসে উঠল দর্পণ। পোশাক বদলে এলোমেলো চুলগুলো সেট করে নেয় দর্পণ। নড়তে চড়তে কষ্ট হলেও নিজেকে এমনভাবে তৈরি করেছে যেন তার মতো সতেজ ব্যক্তি দুনিয়াতে আর কেউ নেই। গাড়ির ফ্রন্ট মিররে নিজেকে আর একবার চেক করে নেয়। তবুও শিওর হওয়ার জন্য ড্রাইভার চাচাকে জিজ্ঞেস করে, চাচা, আমাকে কি অসুস্থ মনে হচ্ছে? ড্রাইভার চাচা সরল গলায় বলে, তুমি তো অসুস্থই বাবা। সেটা আপনি আর আমি জানি, সে জানে না, তাকে জানতেও দেয়া যাবে না। ড্রাইভার লোকটি মলিন হাসে। ছেলেটা একটু সুখের দেখা পেয়েছে তাহলে। গাড়ির বিপজ্জনক গতি এড়িয়ে রাস্তা পার হতে বেগ পেতে হচ্ছে শিয়াশাকে। রাস্তার ওপারে বাস স্ট্যান্ড। রাস্তায় গাড়ির গতি দেখে একবার ভাবলো ড্রাইভারকে ফোন করলে ভালো হতো। সে দাঁড়িয়ে রইল হাইওয়ের পাশে। এদিক ওদিক এলোমেলো দৃষ্টিতে তাকালে চোখে বাঁধে তীব্র আকাঙ্ক্ষিত মুখটি, যাকে একটু দেখার জন্যে, একটু আওয়াজ শোনার জন্যে বিগত 15 দিন সে ফোন চোখের সামনে থেকে সরায়নি। আজ হঠাৎ দেখতে পেয়ে ঠোঁট ভেঙে আসলো। সকাল থেকে বারবার শুধু কান্না পায়। আর এই কান্নার প্রতিটি কণা ওই কাঠখোট্টা মেজরিটির নামের তা যে অন্তপুটে লুকিয়তই রয়ে গেল। মুখ ফুটে বলার সাহস হয় না লোকটির, থেকে দূরত্ব বাড়লে তার কান্না পায়। গলা খাকারির শব্দে তার ধ্যান ভাঙে। দৃষ্টি তখন ঝাপসা। আর চোখে আপাতমস্তক দেখে নেয় নিজের পাশে বুকে হাত গুজে শটান হয়ে দাঁড়ানো লোকটিকে। তবে তার ঝাপসা হওয়া আখিদ্বয় অশ্রু ছেড়ে দেয় দর্পণের পরবর্তী কথায়। আপা, এখানে একটা ছোট্ট ভাই দাঁড়াতো, সবসময় বাসের জন্য টি শার্ট আর জগার্স পরা থাকে। আপনি কি দেখেছেন তাকে? শিয়াশা গাল বেয়ে টপটপিয়ে পড়া নোনা জল মুছে থমথমে গলায় বলল, দুঃখিত বড় ভাই, এমন কাউকে আমি দেখিনি। দর্পণ মিটিমিটি হেসে ঘুরে দাঁড়ায় মেয়েটির দিকে। অঝরে গড়িয়ে পড়া পানি লুকাতে ব্যস্ত সে। কিন্তু সে তো প্রতিদিন এখানেই দাঁড়িয়ে থাকতো। এ নিশ্চয়ই আমার দেখার বিষয় নয়। তাও ঠিক।
দর্পণ মৃদু হেসে বলল। শিয়াশা এবার শব্দ করে কেঁদে উঠল। দর্পণের হাসি প্রগাঢ় হয়। সেই হাসিতে শিয়াশা জ্বলে পুড়ে উঠল। উগ্র চিনতে হাতের ব্যাগ দিয়ে ধুম করে লাগিয়ে দেয় দর্পণের বাহুতে। আঘাতপ্রাপ্ত জায়গায় খানিক ব্যথা পাওয়ায় দাঁত চেপে সহ্য করে নেয় দর্পণ। শিয়াশা কাঁদতে কাঁদতে বলে, 15 দিন পরে মনে পড়লো, তাও আবার এমন বাজে রসিকতা। আমি আপা, ছোট ভাই, অন্যরা শাড়ি পরলে আপনি মুগ্ধ হন, আর আমি শাড়ি পরলে আপনি আমায় চেনেন না। বড় ভাই নাম সেট করেছে কে হোয়াটসঅ্যাপে? ওটা সরাও, আমিও ছোট ভাই বলা ছেড়ে দেব। সরাবো না। শিয়াশা জেদি গলায় বলল। দর্পণ কাঁধ ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা ছোট ভাই। শিয়াশা রাগে দুঃখে আবারও কেঁদে উঠে পা বাড়ায় সামনের দিকে। দর্পণ হাসতে হাসতে তার হাতটা মুঠোবন্দি করে নেয়। অনুনয়ের সুরে বলে, আজ গাড়িতে চলো, বাসে যাওয়ার দরকার নেই, আমি গাড়ি নিয়ে এসেছি। শিয়াশা চুপচাপ গাড়ির কাছে চলে যায়। দর্পণ ড্রাইভিং সিট দেখিয়ে বলে, আজ মিসেস দর্পণ ড্রাইভ করবে। শিয়াশা বিনা বাক্য ব্যয়ে বসে পড়ে। দর্পণ স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে বসে। তার পক্ষে ড্রাইভ করা সম্ভব নয়। দীর্ঘ 10 মিনিট যাবৎ শিয়াশা কোনো কথা বলেনি। দর্পণও একটা কথাও বলেনি, শুধু সেই থেকে জানালার সাথে হেলান দিয়ে শাড়ি পরিহিতা নারীটিকে দেখে যাচ্ছে। শিয়াশা কিছুক্ষণ বাদ গম্ভীর গলায় বলল, সিট বেল্ট বেঁধে সোজা হয়ে বসুন, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কেন, নিজের ড্রাইভিংয়ের ওপর ভরসা নেই? শিয়াশা দাঁত কিরমির করে বলল, আমার ড্রাইভিংয়ের উপর ভরসা আছে, কিন্তু আপনার কপালের উপর নেই। ইচ্ছে করছে আপনাকে মেরে ফেলি। শাড়ি পরিহিতা নারীটির উন্মুক্ত ফর্সা উদর এমনিতেই আমাকে মেরে ফেলছে। গম্ভীর গলায় বলা কথাটিতে সহসা ব্রেক কষল শিয়া। তড়িঘড়ি করে শাড়ি ঠিক করে দর্পণের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে। এসেছে থেকে উল্টোপাল্টা কথা বলছে। এতদিন কোথায় ছিলেন? জরুরি কাজে ঢাকায় ছিলাম। কি জরুরি কাজ? শিয়াশার কৌতূহলী প্রশ্নে দর্পণের মুখশ্রী গম্ভীর হয়। গমগমে গলায় বলে, এইসব বিষয়ে এত কৌতূহল দেখাবে না, এগুলো জানা তোমার জন্য খুব বেশি প্রয়োজন নয়। শিয়াশার প্রচুর রাগ হয় সকলের কাছ থেকে এক উত্তর পেয়ে। সে কি বাচ্চা মানুষ নাকি? তাকে কিছু বলা যাবে না, অথচ বিরহ যন্ত্রণা তো সব সেই ভোগ করে। বাকি পথটুকু আর একটা কথাও বলেনি শিয়াশা। বাচ্চারা অসুস্থ থাকলে সাইব ঘরে ঘুমায় না, আশ্রমেই থাকে। আজও আশ্রমেই ঘুমাচ্ছে, তবে সাথে আশ্রাপ রয়েছে। বাচ্চাদের ঘুম পাড়িয়ে সে নিজেদের ঘরে ঘুমানোর জন্য যায়। রুমে ঢুকতেই দেখলো আশরাফ দুটো বোতল নিয়ে নাড়াচাড়া করছে। জাদরেল শ্বশুরের বিগড়ে যাওয়া ছেলে এগুলো তাকে দিয়ে আনিয়েছে অস্ট্রেলিয়া থেকে। সাইফকে দেখতেই আশরাফ চমৎকার টেডি হাসি দিয়ে ভ্রু নাচায়। জমে যাবে আজ দুলা ভাই। সাইফ তেরচা চোখে তাকায়। করিডোর পেরিয়ে মাঠের মধ্যমণি জায়গাটা দেখিয়ে বলে, তোমার আপা এসে জুতো খুলে পেটাবে। আশরাফের চেহারায় অসন্তোষ ফুটে ওঠে। বিকৃত কণ্ঠে বলে, নিজেকে অত ভালো প্রমাণ করো না দুলা ভাই। আপনার সামনে বসে তুমি সফট ড্রিঙ্কস বলে এগুলো খাওনি। সাইফ শার্ট খুলে টি শার্ট পরতে পরতে বলে, তখন তোমার আপা ছিল, তাকে খুব সহজে বোকা বানানো গিয়েছে। দুটো চুমু দিলে সে দুনিয়া ভুলে যেত। কিন্তু এখন তোমার আপা যে দারোগা রেখে গিয়েছে, আমার পাহারায় তাকে দুটো চুমু দিলে মানবে না, বরং চিরত্বহীন মাদকাসক্ত ট্র্যাক লাগিয়ে জেলে ঢুকিয়ে দেবে। চরিত্রহীন শুনতেই আশরাফ বুঝে যায় দুলাভাই কার কথা বলছে। বাবা তো আসবে যে কোনো সময়। সে মুখ কালো করে বলল, তাহলে কি খেতে পারবো না? ওগুলো চোখের সামনে এনেছো, আর খাবো না এত ভালো এখনো হয়নি। দাঁড়াও, জাদরেল শ্বশুরকে টুপি পরানোর বুদ্ধি আমার কাছে আছে। কর্মজীবনেও সে সেনাপ্রধান হয়ে আমার মতো মেজরের সাথে পেরে উঠত না বুদ্ধিতে, তাই তো অমন ক্ষেপ্ত এগোতে বাধ্য প্রচুর। সে যেই তথ্য হন্য হয়ে খুঁজত, আমি সেই তথ্য আরো 2 সপ্তাহ আগে কালেক্ট করে বসে থাকতাম। সাইব বাচ্চাদের ফ্রিজ ঘাঁটতে ঘাঁটতে বলল। আশরাফ খ্যাক খ্যাক করে হেসে ওঠে দুলাভাইয়ের কথায়। হাসতে হাসতে বলে,
বাচ্চাদের ফ্রিজে কি খুঁজছো? সাইফ জবাব দেয় না, দুটো খালি জুসের বোতল বের করে নিয়ে আসে। আশরাফ হা হয়ে তাকিয়ে থাকে, তার দুলাভাই মহা দুষ্টু। পাপার সাথে কি শুধু শুধু বাঁধে? দুই বুদ্ধিমান এক জায়গায় হলে ঠোকাঠুকি তো হবেই। আসফাক আহমেদ সবকিছু পরিদর্শন করে এলেন ঠিক 10 মিনিট পর। এসেই খানিক বিরক্তির প্রলেপ পড়ল তার মুখশ্রীতে। বুড়ো বুড়ো দুই দামড়া ছেলে বাচ্চাদের জুস খাচ্ছে। কাজে কর্মে বাচন ভঙ্গি একদম চাইল্ডিশ। পুরুষ মানুষ হবে স্ট্রং ব্যক্তিত্বের, তা না এই সাইফ আশরাফ দুটোই এক জাতের। কোনো কিছু নিয়ে সিরিয়াসনেস নেই। বিরক্ত হয়ে কোনো কথা না বলেই চলে গেল। সাইফ আশরাফ ফিক করে হেসে উঠে জাদ্রেল সেনাপ্রধানকে বোকা বানাতে পেরে। জীবনের কাছে, সততার কাছে, নিজের আত্মবিশ্বাসের কাছে চরমভাবে হেরে যাওয়া এক সৈনিক সাইফ। কেউ জানে না সেই সাহসী বীরটি কেন হেড ডাউন করে পদত্যাগ করেছিল। নিজের জীবনে বিদঘুটে এক অতীত থাকা সত্ত্বেও শিয়াশা নামক রাজকুমারীটির কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ একদম সহজ সরল স্বচ্ছ পানির ন্যায়, যেখানে নেই কোনো ভয়, পিছুটান, বিদঘুটে অতীত। মেয়ের চারিপাশের পরিবেশটাকে সাইফ এভাবে তৈরি করেছে তার মেয়ে নির্ভয়ে বাধাহীন জীবন যাপন করবে, যেই জীবনে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সেই 6 বছর বয়স থেকে শিয়াশা নিজের মন মর্জি মতো চলাফেরা করে। সাইফ কোনো কিছুতে না কখনো বাধা দেয়নি। পাহাড় চড়তে চাইলে হাইকিং শু কিনে দিয়েছে, আকাশ চড়তে চাইলে টাকার বিনিময়ে দূর আকাশ ঘুরিয়ে এনেছে নিজ দায়িত্বে। মেয়ে যতটা স্বাধীনতা চায় তার থেকে দ্বিগুণ স্বাধীনতা দিয়েছে, তবে অগোচরে একজন ভীতু বাবার বৈশিষ্ট্যগুলোকেও প্রশ্রয় দিয়েছে। শিয়াশার অগোচরে তার চারিদিকে থাকে কর্মক্ষম অস্ত্রধারী দেহরক্ষী, যাদের কাজ শিয়াশার অজান্তে তার পথের কাঁটা দূর করে তাকে এগিয়ে চলার পথ করে দেওয়া, যেটা আজ পর্যন্ত বহাল রয়েছে। কিন্তু এই বিষয়ে শিয়াশা ঘুণাক্ষরেও কিছু জানে না, তাকে জানতে দেওয়া হয় না। সাইফ চায় না মেয়ে চলার পথে কোনো ইতস্ততা বোধ করুক কিংবা তার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ হয়। সকাল 8টা, অফিসে 3য় শ্রেণীর কর্মচারী ছাড়া অন্য কোনো কর্মকর্তা নেই। সাইফ লম্বা কদমে হেঁটে নিচের কেবিনে ঢুকে যায়। মেহমান ও সাইফকে অনুসরণ করে ধীর পায়ে ঢুকে যায় কেবিনের ভেতর। পরনের ব্লেজার খুলতে খুলতে সাইফ গম্ভীর গলায় বলল, সিয়াশার আপডেট কি মেহমাদ? ইদানিং তোমার কাজে গাফলতি দেখা যাচ্ছে। বিগত মাসগুলোতে তুমি সিয়াশার তেমন কোনো আপডেট আমায় দেওনি। আমি চাইনি বলে কি তুমি তোমার দায়িত্ব ভুলে যাবে? সে কি করছে, তাদের সাথে চলছে, তার চলার পথে কোনো বিপদ সৃষ্টি হচ্ছে কি না? নাথিং। মেহমাদ দৃষ্টি চুরি করে মিনমিন করে বলল, স্যার, ম্যাম তো সব সময় যেমন চলতো হাসি খুশি প্রাণবন্ত, এদিক সেদিক বনে জঙ্গলে পাহাড়ে বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করা আর হাসপাতাল, সেরকমই করছিল। কিন্তু সাইফ ক্ষিপ্ত হয়ে গেল মেহমাদের মিনমিনে কণ্ঠে। কিন্তু কি মেহমাদ? তার চলাফেরা, বাচনভঙ্গিতে পরিবর্তন দেখা যাচ্ছে। এর কারণ কি? এটা আমি জিজ্ঞেস করার পর তুমি আমায় বলবে? মেহমাদ শুকনো ঢোক গিলে বলল, না স্যার, আমি বলতেই যাচ্ছিলাম আপনাকে, কিন্তু তার আগে আপনি অস্ট্রেলিয়া চলে গিয়েছেন, তাই আপনাকে আমি মেইলও করেছিলাম। কাম টু দ্য পয়েন্ট মেহমাদ। সাইফ বিরক্ত হয়ে বলল। মেহমাদ হাতের ফাইলটা খামসহ এগিয়ে দেয়। মেহমাদের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে সাইফ ব্যস্ত হাতে খামটি হাতে নিল। খামটি খুলতেই বেরিয়ে আসে বেশ কিছু ছবি। অমনোযোগীভাবে ছবিগুলোতে চোখ দিলেও পরবর্তীতে তার পূর্ণ মনোযোগ কেড়ে নেয় ছবিগুলো। সাইফ থমকে যায়। সে আচম্বিত দৃষ্টিতে একবার মেহমাদ আর একবার ছবিগুলোর দিকে তাকায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। নিজের চোখকে মিথ্যা প্রমাণ করার প্রয়াসেই তড়িৎ গতিতে একটা ছবি পরপরই সবগুলো ছবি উন্মাদের মতো উল্টে পাল্টে দেখতে লাগলো। কখনো বাসের সিটে হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে কথা বলছে শিয়াশা দর্পণ, তো কখনো শাড়ি পরিহিতা কান্নারত মেয়েটি দর্পণের দিকে ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে আছে। সাইফ ছবির নিচে থাকা ডেট দেখে 5 মাস আগের থেকে গতকাল রাত পর্যন্ত সব ছবি এখানে রয়েছে।
হাত বাড়িয়ে একটি ছবি হাতে নেয়, যেখানে শিয়াশা দর্পণের বাহু ডোরে কিছুটা দূরে আশরাফ গান হাতে কাউকে শুট করছে। দেহ মস্তিষ্ক প্রায় অচল, নিঃসার হয়ে আসে সাইফের। হাত পা অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে শিয়াশাকে কারোর গানের মুখে দাঁড়িয়ে থাকতে দেখতে। চোখের সামনে সবকিছু ধূসর বর্ণের হয়ে আসছে। নিজের উপর থেকে কন্ট্রোল হারাতে দেখে সাইফ দুহাতে মাথা চেপে ধরে। সকালে এখনো পর্যন্ত খায়নি, তাই হয়তো প্রেশার ফল করছে। কোনো মতে নিজেকে সামলে কম্পিত গলায় বলে, এরকমটা কি করে হতে পারে মেহমাদ? শিয়া দর্পণের সাথে কি করছে? দর্পণ আমার মেয়েকে এভাবে জড়িয়ে ধরে আছে কেন? আর ওই লোকটা আমার মেয়ের কাছে কিভাবে পৌঁছাতে পারে? তুমি কোথায় ছিলে? আমার মেয়ের দিকে বন্দুক তাক করে কোন সাহসে? আশরাফ, এসব কি হচ্ছে? বলেই সাইফ চিৎকার করে উঠল। টেবিলের ওপর থাকা ল্যাপটপ সহ সরঞ্জামাদি ততক্ষণে সজোরে দেওয়ালে বাড়ি খেয়ে চুরচুর হয়ে গিয়েছে। শরীর ভারসাম্যহীন হয়ে পড়ছে সাইফের। উদ্ভ্রান্তের মতো আচরণ শুরু করে সে। মেহমাদ অবিচল নতমস্তকে দাঁড়িয়ে থাকে। সাইফ আবারও প্রশ্ন করে, সিয়াশা দর্পণের সাথে কি করেছে মেহমাদ? স্যার, তারা একে অপরকে ভালোবাসে। আর নববর্ষের দিন ম্যাম মেজর দর্পণের সাথে সাঙ্গু নদীর তীরের অনুষ্ঠানে গিয়েছিল। মেহমাদ তোতলাতে তোতলাতে মিনমিন করে বলে। সাথে সাথেই একটা ফ্লাওয়ার ভাস তীব্র বেগে ধেয়ে আসলো। মেহমাদ ছিটকে সরে যায়। আজ তার চাকরি যাবে, নয়তো প্রাণ, এটা সে নিশ্চিত। সাইফ তেড়ে এসে মেহমাদের কলার চেপে ধরে হিস হিসিয়ে বলে, তুমি জানো না সাঙ্গু নদীর তীরে প্রতি বছর হামলা হয়? হ্যাঁ, তোমায় আমি বলিনি, তাহলে জানা সত্ত্বেও সিয়াকে আটকালে না কেন? সাইফ ঝাড়া মেরে ছেড়ে দেয় মেহমাদকে। অশান্ত উত্তেজিত বদনে টেবিল আঁকড়ে দাঁড়িয়ে থাকে। খানিকক্ষণ বাদ অত্যাধিক পরিমাণে শীতল কণ্ঠে জিজ্ঞাসা করলো, 5 মাস আগের ঘটনা, সেটা তুমি আমায় আজ বলছো? স্যার, আমি ভেবেছিলাম মেজর দর্পণ এহসান আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড। আপনাদের সকল অনুষ্ঠানে তাকে দেখেছি, আর আপনাদের বাড়িতেও তো তার যাওয়া আসা ছিল। তাই আমি ভেবেছি হয়তো একটা ভালো সম্পর্ক রয়েছে আপনাদের সাথে, তাই ম্যামের সাথে দেখা করতো। কে আমার ফ্যামিলি ফ্রেন্ডকে আত্মীয় এটা দেখার বিষয় তোমার নয় মেহমাদ। তোমার কাজ শুধু সিয়াশার ইস অ্যান্ড এভরি আপডেট আমায় দেওয়া। এত কিছু হয়ে গেল, আর আর আমি আমার মেয়েটা। সাইফের শ্বাস উঠে যায়। যার সুরক্ষার জন্যে সে নিজের প্যাশন, আত্মগরুর সত্যতা ত্যাগ করে কাপুরুষের মতো বেঁচে আছে, আজ সেই নিজে থেকেই এই জঘন্য চক্রে জড়িয়ে গেল। তখনই তার ফোনে টুং করে শব্দ হয়। সাইফ ঝাপসা দৃষ্টি টেবিলের ওপর রাখা ফোনে তাক করে, যেখানে চিরচেনা একটি অ্যাকাউন্ট ভেসে উঠেছে। এত বছর পর আবারও সেই ঘৃণ্য মুখটি কেন আসলো তার জীবনে? সে কম্পিত হাতে ফোনটি তুলে নেয়। মেসেজটি ওপেন করতেই দেখা মিলে চিরপরিচিত মুখটির সাথে শিয়াশার হাস্য উজ্জ্বল ছবি। অবহেলায় পড়ে যায় ফোনটি সাইফের হাত থেকে। টেবিল ছেড়ে সোজা হয়ে দাঁড়ালেই চেতনা লোপ পায়, দেহ ভর ছেড়ে দেয়। সশব্দে মাটিতে লুটিয়ে পড়ে এক অসহায় বাবার দেহ। মেহমাদ চেঁচিয়ে উঠল স্যার বলে। মেজর ওয়ালি উল্লাহ হন্তদন্ত হয়ে সাইফের কেবিনে ঢুকছিল। সাইফকে ওভাবে পড়ে যেতে দেখে সে বিমূঢ় হয়ে যায়। ছুটে গিয়ে আঁকড়ে ধরে বসে পড়ে মেঝেতে। গালে অনবরত থাপ্পড় দিতে দিতে বলে, সাইব, সাইব, এই সাইব, কি হয়েছে তোর? ওঠ সাইব। মেহমাদ মেজর ওয়ালি উল্লাহ সাইফকে ধরে কাউচে শুইয়ে দেয়। মেজর ওয়ালি উল্লাহ তড়িঘড়ি পানি ছিটিয়ে দেয় সাইফের মুখে, কিন্তু সাইফের কোনো সাড়া পাওয়া যায় না। সে তৎক্ষণাৎ ডাক্তারকে ফোন করে। মেহমাদের দিকে তাকালে সে কাঁচুমাচু করছে, চোখে মুখে ভয়। মেজর ওয়ালি উল্লাহ থমথমে কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে এখানে? মেহমাদ কাঁচুমাচু করে ছবিগুলো এগিয়ে দেয়, বলে,
স্যার বেশি রেগে গিয়েছিল, তাই হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছে। মেজর ওয়ালি উল্লাহ ছবিগুলো দেখতেই তার দেহাবয়ব শান্ত হয়ে যায়। অজানা ভয়ে দেহ শিউরে ওঠে আশরাফের গানের নিচে নাফিসকে দেখে। তাদের ঘিরে যে আবারও ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু সবসময় তাদের ঘিরেই কেন? এখন তারা সবকিছু থেকে দূরে থেকেছে, চোখ কান বন্ধ করে, তবে কেন আবারও? সাইফের দিকে তাকালে বড্ড অসহায় বোধ হয়। আর কত সহ্য করবে তার প্রাণপ্রিয় বন্ধুটা? সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে আশরাফ, তীক্ষ্ণ দৃষ্টি বিছানায় বসা মেয়েটির দিকে, যে বিগত 15 মিনিট যাবৎ এক গ্লাস দুধ আর একটা ডিম খাচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও মৃন্ময়ী একটু একটু করে দুধ মুখে নিচ্ছে। অতিরিক্ত ভালোবাসা সয় না ওই বুড়ো খ্যাচড়া লোকের। এই অত্যাচার শুরু হয়েছে সেই রাতের পর থেকেই। আশরাফ ঘড়ির দিকে তাকিয়ে দিল এক ধমক। কি হলো, খাচ্ছ না কেন? কলেজে যাওয়ার ইচ্ছে নেই? মৃন্ময়ী মুখ ছোট করে বলল, এগুলো তো বাচ্চাদের খাবার, বড়রা তো এগুলো খায় না। তো তুমি নিজেকে কি বড় ভাবছো? এই যে মেয়ে আপনার মতো বুড়ো স্বামীকে সামাল দেয়, সে বাচ্চা অন্তত হবে না। মৃন্ময়ী গম্ভীর গলায় বলল। আশরাফের দাঁত কিরমির করে তাকায়, চিবিয়ে চিবিয়ে বলে, বাবা, ভালো বুলি ফুটেছে। কাঁপাকাঁপি করতে করতে আমার খাট ভেঙে ফেলনি, এটাই ভাগ্য ভালো। আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম। কাঁপাকাঁপি করতে করতে আমার উপরে চলে যাওনি তো। আবার বলছো বুড়ো স্বামী সামাল দিয়েছো। সামাল তুমি আমায় দিয়েছো নাকি আমি তো নিজেকে দিয়েছি? এই বুড়োকে সামিল দিতে গেলে তোমার এই ইঁদুর ছানার শরীরে টিকটিকিও খুঁজে পাওয়া যাবে না। তাই বলছি, বেশি কথা না বলে ওগুলো চুপচাপ খাও। আর শোনো, একটু ভালোবেসেছি বলে ওটা ভেবে না যে আমি সালিশ ব্যবস্থা কথা ভুলে গিয়েছি। তাই বুড়ো বলার মতো দুঃসাহস আর করো না। আশরাফের সাথে কথাই পেরে উঠবে না, তাই মৃন্ময়ী কপাল কুঁচকে আবারও খেতে শুরু করলো। আশরাফ সেদিকে তাকিয়ে রইল। সে তওবা করেছে যতদিনে তার বউ 50 আপ ওয়েট গেইন করছে ততদিনে তার ধারে কাছেও ঘেঁষবে না। যদিও সে অল্পতেই সন্তুষ্ট, তবুও যদি কখনো কন্ট্রোললেস হয়ে পড়ে, তাই এত প্রচেষ্টা। কটনের 3 পিসটি হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে দেখতে গলার কাছে ছোট্ট একটা কার্ড দেখলো, যেখানে দাম লেখা। মৃন্ময়ী বড্ড আগ্রহী হয়ে দামটা পড়ল, 6,949 টাকা, ভ্যাট সহ 97 টাকা। বাকি 3 টাকা বাদ কেন রেখেছ? মুখ হা হয়ে গেল তার। এ যে তাদের বাড়ির সারা মাসের খরচ। সে তড়িৎ গতিতে চেঞ্জিং রুম থেকে মাথা বের করে আশরাফের দিকে তাকায়। আজ থেকে কলেজে যাবে সে, তাই গতকাল তার জন্য আশরাফ কতগুলো 3 পিস এনে দিয়েছে। শাড়ি পরে কলেজে যাওয়া খানিক ঝামেলার। আশরাফ সোফায় বসে ফাইল দেখছে। মৃন্ময়ী গলার স্বর উঁচু করে ডাকলো, এই যে শুনছেন? আশরাফ চোখ তুলে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? এটা তো অনেক দামি। গুরুত্বপূর্ণ ফাইল দেখছিল, এর মাঝে এমন বেহুদা কথা আশরাফের মেজাজ খারাপ করার জন্য যথেষ্ট ছিল। তিরিক্ষি কণ্ঠে বলে, তো? মৃন্ময়ী অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, এত দামি জামা আমি কি করে পরবো? যেভাবে মানুষ পরে। কিন্তু আমি তো এত দামি জামা কখনো পরিনি। আর এটা তো টাকা অপচয় করা হলো। এই টাকায় তো আমাদের ঘরে সারা মাসের বাজার হয়ে যায়। আশরাফ চিবিয়ে চিবিয়ে বলল, শোনো ইঁদুর ছানা, 2 মিনিটের মাঝে যদি ওটা পরে না আসো তবে আমি নিজের হাতে পরিয়ে দেব। তখন ভূমিকম্প বইয়ে দিলেও ছাড় পাবে না, কিন্তু ভেবে দেখো। মৃন্ময়ী খেপে যায় আশরাফের তেরা কথায়। আপনি এমন কেন সবসময় এমন করে কথা কেন বলেন? কেমন কথা বলেছি? খোঁচা মেরে কথা বলেন সবসময়। তুমি খোঁচা খাওয়ার কাজগুলো করা বন্ধ করে দাও, আমি খোঁচা মেরে কথা বলা বন্ধ করে দেব। তেরা জবাবের পরিপ্রেক্ষিতে ঠাস করে তার মুখের ওপর দরজা বন্ধ হয়ে গেল। আশরাফ আবার নিজের কাজে মনোযোগ দেয়। সকাল 9:35 গাড়ি ভার্সিটির সামনে আসতেই আশরাফ সিট বেল্ট খুলে মৃন্ময়ীর কাছে চলে আসে। আচমকা মুখের উপর চলে আসায় মৃন্ময়ী হক চকায়। তড়িৎ গতিতে বলে, কি করছেন? চুমু খাচ্ছে।
তেরা জবাব মৃন্ময়ী ঠোঁটে ঠোঁট চাপলো রাগে। আশরাফ এগিয়ে এসে মাথার ওড়না আরো ভালো করে টেনে টুনে দিল। পুরো মুখটিতে চোখ বুলিয়ে তার দৃষ্টি আটকে ঠোঁটে। ঠোঁট দুটো কৃত্রিম গোলাপি দেখাচ্ছে। সে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে মৃন্ময়ীর দিকে। বুড়ো আঙ্গুল দিয়ে ঠোঁটের লিপ বাম মুছতে মুছতে রাগান্বিত গলায় বলে, ঠোঁটে এগুলো কি লাগিয়েছো? হ্যাঁ, ভার্সিটিতে পড়তে যাচ্ছ নাকি ফ্যাশন দিতে যাচ্ছ? মৃন্ময়ী ভ্রু কুচকে বলে, আমি তো সব সময় এগুলো দেই। আপনি এর আগে তো কখনো কিছু বলেননি যে এগুলো দেওয়া যাবে না। আশরাফ থতমত খায়। আগেও এগুলো দিতে তখন তো এত চোখে বাঁধেনি। সে গম্ভীর গলায় বলে, আমার সামনে ভূত সেজে বসলেও আমি কিছু বলবো না, কিন্তু পরপুরুষের সামনে লিপ বাম দিলেও লিপ বাম জ্বালিয়ে দেব। তাই এগুলো দেবে না। ভ্যাসলিন দেবে, ওটা ভালো ময়েশ্চারাইজ করে। স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের সামনে সাজগোজ করলে আল্লাহ পাপ দেয়। পাপ বুঝেছো? আর এগুলো দেবে না। মৃন্ময়ী অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নেড়ে সাই জানায় আশরাফকে। তপ্তশ্বাস ফেলে বলে, এখন যাই, ক্লাস শুরু হয়ে যাবে। আশরাফ তড়িঘড়ি করে বলল, ও হ্যাঁ হ্যাঁ যাবে, দাঁড়াও। বলেই সে একটা জুসের বোতল এগিয়ে দিল। এটা নাও, একদম ফরমালিন ছাড়া বেদনার জুস। আশ্রমের বাচ্চাদের বাজারের জুস বলে হাতে বানানো পিওর জুস খাওয়ানো হয়, সেখানে থেকে এনেছি। একটু পরপর খাবে, ফল খাও, শক্তি বাড়াও, মনে আছে তো? আর এটা বাটার বান, ক্ষুধা লাগবে বা খাবে। এটার ভেতর অনেক বাটার রয়েছে, ভালো লাগবে খেতে। বান্দরবনের সবচেয়ে বড় মিষ্টির দোকানে এটা তৈরি করে, আর কোথাও পাওয়া যায় না।